নমস্কার এবং স্বাগত জানাচ্ছি মানিক ইসাক বিশ্বাসের এই ভিডিও প্রযোজনায়। তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী, লেখক, মানবিক পেশাজীবী এবং পরিবেশকর্মী। দারুণ সব প্রবন্ধ লেখার ক্ষেত্রে তার অসাধারণ দক্ষতা রয়েছে এবং তিনি একজন স্বাধীন, ডেটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণকারী মানুষ। আচ্ছা, আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা একটু পিছিয়ে যাব, ফিরে তাকাবো ১৯৯১ সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড় এবং বাংলাদেশের প্রান্তিক মানুষের আর্থসামাজিক অবস্থার দিকে। চলুন শুরু করা যাক। ১,৩৮,০০০ শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটি ১৯৯১ সালে সেই ভয়ঙ্কর সুপার সাইক্লোনে হারিয়ে যাওয়া অমূল্য প্রাণের হিসাব। ভাবা যায়, এক রাতের ধ্বংসযজ্ঞে প্রায় $১.৫ বিলিয়ন ক্ষতি, প্রায় ১ কোটি মানুষ রাতারাতি গৃহহীন। প্রকৃতির রুদ্ররোষ কতটা ভয়ঙ্কর হতে পারে, এই বিশাল ধ্বংসযজ্ঞ যেন তারই এক ভয়ানক প্রমাণ। সেদিনের সেই কালো রাত আমাদের ইতিহাসে এমন এক ক্ষত তৈরি করেছিল যা অগণতি পরিবারের ভবিষ্যৎ চিরতরে পাল্টে দেয়। তো এই প্রলয়ঙ্করী ঝড়ের শুরুটা ঠিক কিভাবে হলো? ২৪শে এপ্রিল বঙ্গোপসাগরে একটা সাধারণ নিম্নচাপ হিসেবে এর জন্ম। প্রথম দিকে কিন্তু এটা নিয়ে তেমন কোনো আতঙ্ক ছিল না, কিন্তু ২৮শে এপ্রিল পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে উত্তর পূর্ব দিকে এগোতে থাকে, আর তারপর ২৯শে এপ্রিলের সেই কাল রাত ঘণ্টায় ১৬০ মাইল মানে প্রায় ২৬০ কিলোমিটার বেগে এটি আছড়ে পড়ে দক্ষিণ পূর্ব উপকূলে, বিশেষ করে চট্টগ্রামের দিকে। সাথে ছিল প্রায় ২০ ফুট উঁচু এক ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, যা মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায় পুরো উপকূলীয় জনপদ। অধ্যায় ১, দুর্বলতার শারীরবৃত্তান্ত এবং মানবিক মূল্য। এখন প্রশ্ন হল, দুর্বলতা বা ভালনারেবিলিটি বলতে আসলে কি বোঝায়? সহজ কথায় এটি হলো এমন একটি অবস্থা যেখানে শিশু, বয়স্ক বা প্রান্তিক মানুষদের বিপদের মুখে টিকে থাকার মতো কোনো সক্ষমতা থাকে না। শুনলে অবাক হবেন, একটা সমীক্ষায় দেখা গেছে ১৯৯১ সালের ওই ঘূর্ণিঝড়ে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের বেশিরভাগই ছিল ১০ বছরের কম বয়সী শিশু আর ৪০ বছরের বেশি বয়সী নারী। এর পেছনের কারণগুলো কিন্তু পুরোটাই আর্থসামাজিক। ধরুন, সাঁতার না জানা বা পরিবারের সিদ্ধান্ত নেওয়ার মতো পুরুষ সদস্যের অনুপস্থিতি, এগুলোই মূলত তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। মানে, প্রাকৃতিক দুর্যোগ সবসময় যেন দুর্বলদের উপরই সবচেয়ে বড় আঘাতটা হানে। এবার আমরা দুটো বড় দুর্যোগের একটু তুলনা করে দেখি, ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় আর ১৯৯১ সালে ঘূর্ণিঝড়। ১৯৭০ সালে প্রাণ হারিয়েছিলেন ৩ লক্ষেরও বেশি মানুষ, অথচ আর্থিক ক্ষতি ছিল $৮৬ মিলিয়ন মতো। অন্যদিকে ১৯৯১ সালে আর্থিক ক্ষতি বহুগুণ বেড়ে প্রায় $১.৫ বিলিয়ন পৌঁছালেও মৃত্যুর সংখ্যা কিন্তু ১,৩৮,০০০ নামিয়ে আনা সম্ভব হয়েছিল। মানে দাঁড়াচ্ছে, আর্থিক ক্ষতি বাড়লেও মানুষের প্রাণহানি আগের তুলনায় কমানো গেছে। কেন জানেন? এর অন্যতম প্রধান কারণ হল আগাম সতর্কবার্তা। সঠিক সময়ে মানুষকে সতর্ক করতে পারলে যে লাখ লাখ জীবন বাঁচানো সম্ভব, এটা তারই একটা বড় প্রমাণ। আমাদের এই অঞ্চলটা এত বেশি দুর্যোগপ্রবণ কেন, তা কি কখনো ভেবে দেখেছেন? এর পেছনে একটা বড় ভৌগোলিক কারণ আছে। বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে এসে আমাদের দেশের সমতল আর জটিল নদী ব্যবস্থাগুলো ঠিক একটা ফানেল বা চোঙার মতো আকার নিয়েছে। তো যখন সমুদ্রের বিশাল ঢেউ বা জলোচ্ছ্বাস ধেয়ে আসে, ওই প্রশস্ত জায়গা থেকে এই সরু ফানেলে ঢোকার কারণে পানি আটকে গিয়ে ফুলে ওঠে। ফলে জলোচ্ছ্বাসের উচ্চতা আর ধ্বংস করার ক্ষমতা দুটোই বহু গুণে বেড়ে যায়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এটাই আমাদের বদ্বীপ অঞ্চলের এক নির্মম ভৌগোলিক বাস্তবতা। অধ্যায় ২, উপকূলীয় সহনশীলতা গড়ে তোলা এবং এর বিবর্তন। একটা সময় ছিল যখন মানুষ ভাবত প্রাকৃতিক দুর্যোগ মানেই ঈশ্বরের ইচ্ছা বা কপালের লিখন। প্রকৃতির এমন রুদ্রমূর্তির সামনে মানুষের যেন কিছুই করার নেই। কিন্তু সময় বদলানোর সাথে সাথে আমাদের চিন্তাভাবনায় একটা বড় পরিবর্তন এলো। সরকার আর বিভিন্ন সংস্থা বুঝতে পারল যে হ্যাঁ, দুর্যোগ হয়তো ঠেকানো সম্ভব নয়, কিন্তু এর ক্ষয়ক্ষতি কমানো তো সম্ভব। আর ঠিক তখন থেকেই শুরু হলো কাঠামোগত নানা প্রস্তুতি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে এই সক্রিয় উদ্যোগটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় রূপান্তর। এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হল সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম বা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। সারা দেশে রেডার স্টেশন বসানো হলো, তৈরি হলো ২ শতাধিক আধুনিক আশ্রয়কেন্দ্র, আর সবচেয়ে বড় কথা, কার্যকর আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু হলো। বিশেষ করে সেই স্বেচ্ছাসেবকদের কথা না বললেই নয়।
1991 সালে যখন তেমন কোনো উন্নত প্রযুক্তি ছিল না, তখন এই মানুষগুলো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ঝড় আসার 2-3 দিন আগে থেকে মেগাফোন হাতে গ্রামে গ্রামে ছুটে বেরিয়েছেন সবাইকে সতর্ক করতে। তাদের এই অমানুষিক পরিশ্রমের কারণেই কিন্তু প্রায় 3.5 লাখ মানুষ নিরাপদে ইটের তৈরি আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পেরেছিল আর প্রাণে বেঁচেছিল। প্রকৃতির রুদ্র রোষ থেকে বাঁচতে এখন প্রকৃতিকেই ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে, আর সত্যি বলতে এটাই এখন সবচেয়ে কার্যকর উপায়। দীর্ঘমেয়াদী গবেষণায় একটা চমকপ্রদ তথ্য পাওয়া গেছে, এই যে ম্যানগ্রোভ বন বা সুন্দরবনের মতো জায়গাগুলো, এগুলো ভয়াবহ ঝড়ের সময় সমুদ্রের আগ্রাসী ঢেউয়ের তীব্রতা 7 থেকে 55% পর্যন্ত কমিয়ে দিতে পারে। ভাবা যায়, জলোচ্ছ্বাস যখন ওই ঘন শ্বাসমূল আর গাছের গুড়ির ভেতর দিয়ে আসে, তখন তার শক্তি অনেকটাই কমে যায়। মানে কংক্রিটের দেয়ালের চেয়ে আমাদের প্রকৃতিভিত্তিক সমাধানগুলো যে কতটা জাদুকরী, এটা তার একটা পরিষ্কার প্রমাণ। এই প্রাকৃতিক ঢালের ক্ষমতা আসলে ঠিক কতটা? ধরুন 100 থেকে 1000 মিটার চওড়া একটা ম্যানগ্রোভ বেষ্টনী যদি থাকে, তবে তা জাদুকরীভাবে উপকূলীয় কাঠামোকে রক্ষা করে। এটা শুধু ঢেউয়ের সরাসরি আঘাত থেকেই বাঁচায় না, বরং এর ফলে আমাদের কৃত্রিম বাঁধগুলো উচ্চতাও অনেক কম রাখা সম্ভব হয়। ম্যানগ্রোভের শিকড়গুলো মাটিকে এত শক্তভাবে জড়িয়ে রাখে যে ঢেউয়ের কারণে বাঁধের নিচে যে প্রচণ্ড চাপ তৈরি হয় তা 25 থেকে 70% পর্যন্ত কমে যায়। এর মানে হলো আমাদের ইঞ্জিনিয়ারিং খরচ তো বাঁচছে, পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা পাচ্ছে। এক ঢিলে যেন 2 পাখি। অধ্যায় 3, জলবায়ু অভিবাসন সংকট, যা আমাদের জন্য এক নতুন হুমকি। দেখুন, ঘূর্ণিঝড়ে মৃত্যুর হার হয়তো আমরা আগের চেয়ে অনেক কমিয়ে আনতে পেরেছি, কিন্তু দুর্যোগের ভয়াবহতা এখন একটা নতুন আর নীরব রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে যখন প্রান্তিক মানুষগুলোর চাষের জমি বা বেঁচে থাকার একমাত্র সম্বলটুকু কেড়ে নেওয়া হয়, তখন তারা এক চরম অনিশ্চয়তায় পড়ে যায়। বাঁচার তাগিদে বাধ্য হয়ে তাদের ভিটেমাটি ছাড়তে হয়। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। যাদের সামাজিক নিরাপত্তা নেই বললেই চলে, এই অভিবাসন তাদের জন্য একটা ভয়ানক ফাঁদ তৈরি করে। তারা খুব সহজেই প্রতারকদের খপ্পরে পড়ে মানব পাচার আর আধুনিক দাসত্বের শিকার হয়। এটা এখন সত্যিই এক গভীর মানবিক সংকট। বর্তমানে দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন মাত্রার বিপর্যয় ঘটছে। একটু খেয়াল করলেই দেখবেন, একদিকে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সিলেটে হঠাৎ আসা পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যা কৃষকের কষ্টার্জিত ফসল চোখের পলকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আবার অন্যদিকে দক্ষিণাঞ্চলের পিরোজপুরের দিকে তাকালে দেখবেন এক ধীর গতির মৃত্যু। সমুদ্রের নোনা জল ধীরে ধীরে মিঠা পানির নদীতে ঢুকে আবাদি জমিগুলোকে চিরতরে নষ্ট করে দিচ্ছে। তার ওপর আবার রাক্ষসী নদী ভাঙন তো আছেই। এই 2 ধরনের বিপর্যয় কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তা আর মানুষের বেঁচে থাকার লড়াইকে চরম হুমকির মুখে ফেলে দিচ্ছে। এই যে একের পর এক বহুমুখী বিপর্যয় ঘটছে, এর ফলে একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হচ্ছে, যাকে আমরা বলি ক্যাসকেডিং ইম্প্যাক্ট বা পুঞ্জীভূত প্রভাব। জমি, ফসল সব হারিয়ে দিশেহারা মানুষগুলো কাজের সন্ধানে হয় ছুটছে বড় শহরগুলোতে, নয়তো জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছে বিদেশে। অচেনা একটা পরিবেশে সহায় সম্বলহীন এই মানুষগুলোর দুর্বলতারই চরম সুযোগ নেয় পাচারকারীরা। বাধ্য হয়ে করা এই স্থানচ্যুতি তাদের এমন এক অন্ধকারের দিকে ঠেলে দেয়, যেখান থেকে স্বাভাবিক জীবনে ফেরাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আমি আমার বাড়ি, 3টি গরু, 6টি ছাগল হারিয়েছি। সবকিছু হারানোর পর এখন আমি চরম হতাশায় ডুবে আছি। 2022 সালের ভয়াবহ বন্যা থেকে বেঁচে ফেরা একজন সর্বশান্ত মানুষের এই আর্তনাদ শুনলে বুকটা কেঁপে ওঠে, তাই না? এতক্ষণ আমরা যেসব বড় বড় পরিসংখ্যান বা ডেটা নিয়ে কথা বললাম, তার আড়ালে হারিয়ে থাকা প্রতিটি জীবনের গল্প ঠিক এতটাই করুণ। সবকিছু হারানো একজন মানুষের এই দীর্ঘশ্বাস আমাদের মনে করিয়ে দেয়, জলবায়ু সংকট কোনো বইয়ের পাতায় লেখা তাত্ত্বিক বিষয় নয়। এটি আমাদের চোখের সামনে ঘটে চলা এক ভয়াবহ এবং নির্মম বাস্তবতা। প্রকৃতির এই নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে একটা খুব জরুরি প্রশ্ন আমাদের সবাইকে ভাবায়। বৈশ্বিক উষ্ণায়নের কারণে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস যখন দিন দিন আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে, তখন যে মানুষগুলো নিজেদের সবকিছু হারিয়ে অনিশ্চিত গন্তব্যে পালাতে বাধ্য হচ্ছে, তাদের সুরক্ষার জন্য আমরা আসলে কি করছি? তাদের এই অবর্ণনীয় দুর্দশা থেকে রক্ষা করার দায়িত্ব কি আমাদের সবার নয়? মানিক ইসহাক বিশ্বাসের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দিনটি শুভ হোক এবং ভবিষ্যতে আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।